দেখ যে অঙ্কটা করাবো, ঠিক আছে, অঙ্ক নাম্বার কত দেখ, অঙ্ক নাম্বার 60, ঠিক আছে, সাম নাম্বার 60, তাই তো, সাম নাম্বার 60, পেজ নাম্বার কত হয় দেখ, পেজ নাম্বার 127, 127 কি বলছে, মিসেস মুনমুন সাহা, ঠিক আছে তো, জয়েন এএমসি লিমিটেড, কবে জয়েন করেছে, ডেট খুব ভাইটাল, এখানে ডেট পড়বি, কবে জয়েন করেছে, 1/8/20 ডেটে জয়েন করেছে, এই তারিখে 1/8/20 চাকরিতে জয়েন করেছে, ঠিক আছে তো, ইন দা স্কেল, স্কেল কি ছিল, 6,000, ও যখন চাকরিতে জয়েন করেছে 1/8/20 তখন ওর স্যালারি ছিল 6,000 টাকা, এবার হাইফেন দিয়ে 200 দিয়েছে না, তার মানে কি ওর প্রতি বছর, আমরা যখন লিভ স্যালারি বা গ্র্যাচুইটি করাচ্ছিলাম ওখানে বলেছিলাম ইনক্রিমেন্টের ব্যাপার, ওখানে ইনক্রিমেন্ট অন্য রকম ভাবে লেখা আছে, এখানে অন্য রকম ভাবে লেখা আছে, ঠিক আছে তো, ওর ইনক্রিমেন্ট হচ্ছে 200 টাকা করে, ঠিক আছে তো, যতদিন না পর্যন্ত স্যালারি 9,000 টাকা হবে ততদিন পর্যন্ত 200 টাকা করে বাড়তে থাকবে। দেখ এখানে তো এরকম আমি আরেকটু লিখে দিচ্ছি, 6,000 হাইফেন 200 করে 9,000 হলো, তারপরে এরকম থাকতে পারে ধর 500 করে, ধর এরকম হলে ধর 15,000 টাকা, মানে বুঝতে পারলি লাইনটার মানে, একটা কোশ্চেন বলছিল এরকম, ও এরকম কোশ্চেন বলছিল, এরকমই তো বলছিল, এই লাইনটার মানে কি আমি লিখলাম, যখন তুমি চাকরিতে ঢুকে তোমার স্যালারি ছিল 6,000 টাকা, 200 টাকা করে পরের বছর থেকে তোমার বাড়তে থাকবে, কবে বাড়বে জানিস তো, যেদিন তুমি চাকরিতে ঢুকেছো সেই দিনই মাইনে, আমি লিখে লিখে দেখিয়ে দিচ্ছি, জাস্ট একটু শুনে নে মুখে, 6,000 টাকা তুমি চাকরি যখন ঢুকেছো, তুই যেই স্যালারিতে ঢুকে সেই স্যালারিতে তো আজীবন চাকরি করবি না, তোকে মাইনে বাড়াতেই হবে, বলছে প্রতি বছর তোমাকে 200 টাকা করে বাড়াবো, করে পরের বছর কত হবে, 6,200, তারপর বছর কত হবে বল, তারপরের বছর তোর 6,400, 6,600 এরকম করতে 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 কত হবে, 9,000 টাকা যাবে, যেই 9,000 টাকা যাবে, 9,000 টাকা হয়ে গেলেই তোর 500 টাকা করে বাড়বে, 500 টাকা করে বাড়তে 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 15,000 টাকা, যেই 15,000 টাকা হয়ে যাবে তারপর আবার ইনক্রিমেন্ট হবে, এইটা নিয়ম থাকে চাকরির, এরকম নিয়ম এটা। এবার আমরা এইটুকুই পড়লাম, দেখ আমি আর অঙ্ক পড়ি, আমার দরকার নেই, আমি এইটার উপর বেস করে আগে করি, এইটার উপর বেস করে আগে করি, লেখ ওয়ার্কিংস এ, ওয়ার্কিংস চলে যা, অঙ্কের ওয়ার্কিংস কর, প্রথমে লেখ বেসিক স্যালারি, লেখ ক্যালকুলেশন অফ বেসিক স্যালারি, ওয়ার্কিংস লেখ ক্যালকুলেশন অফ বেসিক স্যালারি, কি লিখবো, ক্যালকুলেশন অফ বেসিক স্যালারি, কি লিখবো, ক্যালকুলেশন অফ বেসিক স্যালারি। তো দেখ তুই চাকরিতে ঢুকেছিস কবে, একদম পুরো নর্মালি করবো, 1/8/20 ঢুকেছি, 1/8/20 আমার স্যালারি কত ছিল বল, 6,000 টাকা, 1/8/21 কত হবে বল, 1/8/21 তোর 6,200 টাকা, 1/8/22 কত হবে, 6,400 টাকা। এবার এবার আমরা পাশাপাশি লিখবো, অন্য অন্য কালি একটা ইউজ করছি, পাশাপাশি লিখছি, 1/8/20 আমি চাকরিতে জয়েন করেছি, তাই তো, তাহলে আমি এই স্যালারিটা পাবো কবে, কতদিন অব্দি, 1/8/20 থেকে, বুঝতে পারছিস তো, 1/8/20 থেকে কতদিন পাবো বল, 31/7/21 অব্দি, হ্যাঁ কি না, তারপর এগুলো লিখছি তোর বেটার আন্ডারস্ট্যান্ড হবে, ঠিক আছে, বেটার আন্ডারস্ট্যান্ড পাশে লিখে রাখার জন্য, যখন পুরো ক্লিয়ার হয়ে যাবে এগুলো লেখার দরকার হয় না, এটা হবে কত, 1/8/21 থেকে কত অব্দি পাবি বল, 31/7/22, এটা 1/8/22 থেকে পাবি কত অব্দি বল, 31/7/23, আমাকে একটু বলতে পারবি আমাদের প্রিভিয়াস ইয়ার কত, 23-24, প্রিভিয়াস ইয়ার কত, 23-24, প্রিভিয়াস ইয়ার কত, 23-24, বল 23-24 মানে কত, আমি একটু লিখছি, প্রিভিয়াস ইয়ার 23-24 মানে 1/4/23 থেকে 31/3/24, তাহলে এখানে কি কোনো আমার পিরিয়ডের মধ্যে পড়ে, আমার প্রিভিয়াস ইয়ার মধ্যে কোনো পিরিয়ড কি আছে, বলতে পারবি, কেউ বলতে পারবি, আমি বলছি দেখ, বলতে বুঝতে পারছিস, বুঝতে হবে তোকে ব্যাপারটা ভালো করে বুঝতে হবে, এখানে হ্যাঁ আছে, আছে 31/3, 1/4/23 থেকে 31/3/24, তাহলে 1/4/23 মানে এপ্রিল 23 আছে, মে 23 আছে, জুন 23 আছে, জুলাই 23, মানে এখানে 4 মাস আছে, হ্যাঁ কি না, আমি কেন লিখলাম, এই কারণের জন্য তোকে বোঝানোর জন্য লিখলাম, ঠিক আছে তো, এই অঙ্কগুলো খুব সোজা অঙ্ক হয়, যদি কখনো এপ্রিল মাসে ইনক্রিমেন্ট থাকে না, ওটা সবচেয়ে সোজা অঙ্ক হয়, এপ্রিলে ইনক্রিমেন্ট মানে সোজা অঙ্ক হয়, কিছু কিছু জিনিস বলে দিচ্ছি, যদি তোর জানুয়ারি মাসে ইনক্রিমেন্ট হয় না, সেক্ষেত্রে কত হবে, 9 আর 3, করতে করতে তুই বুঝিয়ে যাবি, যত অঙ্ক করবি তুই বুঝতে পারবি, জানো অঙ্কগুলি একটু ক্রিটিক্যাল হয়, কি বলতো, ওই তোর মোটামুটি ধর ডিসেম্বরে ইনক্রিমেন্ট, সেপ্টেম্বরে ইনক্রিমেন্ট, এগুলো একটু ভেবে নিতে হবে, একটু বুঝে নিতে হবে, যাই হোক ইনক্রিমেন্টের অঙ্ক থাকতেই পারে তোর পরীক্ষায়, স্কেল দেওয়া, লাখ কত হবে, 1/8/23, বল 1/8/23 তো স্যালারি কত হবে বল, 6,600, আমি আর এটা লিখলামই না, কারণ এটা 4 মাস হলে আমি এখানে 8 মাস করবো, 4 মাস হলে একটা হয়ে গেলে আরেকটা হয়ে গেল, বুঝতে পারলি কি বলে, বুঝেছি, এই কনসেপ্ট একটা পে স্কেল দেখে রাখলে যে কোনো পে স্কেল করতে পারবে, যে কোনো পে স্কেল করতে পারবি, শুধু কনসেপ্টটা ক্লিয়ার রাখিস, আর কিচ্ছু নেই, পে স্কেল তোরা আমি জানি না কতটা করেছিস, ক্লাস 11 পে স্কেল ছিল, ঠিক আছে, কতটা করেছিলাম আমি ঠিক বলতে পারবো না, ঠিক আছে, পে স্কেল ছিল,
হ্যাঁ বলে দিচ্ছি। চার মাস সময় বুঝতে পারছি তো দেখ এখানে দেখ এই যে ব্যাকেট এই দেখ 1/8/20 তুই চাকরিতে জয়েন করেছিস। 1/8/20 তোর স্যালারি আরম্ভ হয়েছে 6,000 টাকা। আবার 1/8/21 তোর স্যালারি হলো 6,200 টাকা। তার মানে স্যালারিটা কত পেলি 12 মাস কোন তারিখ অব্দি 1/8/20 থেকে 31/7/21 বুঝিসনি? তুই 1/8/20 চাকরিতে জয়েন করেছিস, তোর 200 টাকা বাড়লো কবে পরের বছর 1/8/21 তাহলে ওই 6,000 টাকা তুই কত মাস পাবি 1/8/20 থেকে শুরু করে 1/8/21 অব্দি তো পাবি 6,000 টাকা। এটাই তাই লিখেছি 1/8/21 তোর স্যালারি 6,200 টাকা হলো ওই স্যালারি কতদিন পাবি 1/8/21 থেকে 1/8/22 অব্দি পাবি। আবার 1/8/22 তোর স্যালারি হলো কত 6,400 টাকা তাহলে ওই স্যালারিটা কতদিন পাবি 1/8/22 থেকে 1/8/23 অব্দি। এবার আমার প্রশ্ন হলো এই 1/8/22 তোর স্যালারি ছিল 6,400 টাকা এটা পাবি কবে 1/8/22 থেকে 1/8/23 অব্দি। তার মানে আমাদের প্রিভিয়াস ইয়ার কত আছে 1/4/23 থেকে 31/3/24 এই পিরিয়ডের মধ্যে কি তোর প্রিভিয়াস ইয়ারের মধ্যে কোনো পার্ট পড়ছে 31/7/23 আর শুরু হচ্ছে 1/4/23 তাহলে 1/4/23 থেকে 31/7/23 ক মাস হয় 4 মাস হয় এই জন্য 4 মাস হলো ঠিক আছে। পরেরটা তার করার দরকার নেই কারণ পরেরটা আবার 200 টাকা বাড়লো তো তার মানে এখানে যদি 4 মাস নিয়ে নি পরেরটা 8 মাস অফকোর্স হবেই। যদি তাও যদি বুঝতে অসুবিধা আমি কোনো সিরিয়াস আমি বলে দিচ্ছি দেখ ব্যাপারটা কি হবে এখানে 1/8/23 থেকে এটা হচ্ছে 31/7/24 অব্দি স্যালারিটা হবে। এবার তোর কত তারিখ অব্দি স্যালারি নেওয়া হয়ে গেছে বল 4 মাস কত অব্দি নেওয়া গেছে বল 31/7/23 অব্দি নেওয়া হয়ে গেছে ঠিক আছে তো রইলো বাকি পড়ে কত 31/7/23 অব্দি নেওয়া হয়ে গেলে রইলো বাকি বল তোর আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 8 মাস বাকি আছে তাই তো। আমার তো অত অব্দি নিয়ে তো লাভ নেই এই যে দেখ মার্চের পরেও তো এখানে স্যালারি পাইছিস মানে কি এপ্রিল মে জুন জুলাই ওটা তো তার পরের বছর চলে যাবে। এইটা হচ্ছে তোকে বুঝতে হবে ঠিক আছে তো। যখনই পে স্কেলের অঙ্ক করবি স্কেলের অঙ্ক করবি অসুবিধা হবে জিজ্ঞাসা করবি আমি বলে দেবো যদি বুঝতে পারছো। এই হচ্ছে ব্যাপার পে স্কেল আর কিছু নেই এখানে। তাহলে আমার এখানে দেখ এটা হলো তো এবার বল এখানে কি লিখবো হ্যাঁ এখানে কি লিখবো হ্যাঁ কি লিখবো বল এখানে 6,400 ইন্টু 4 প্লাস 6,600 ইন্টু 8 ক্যালকুলেটার নেই 6,400 ইন্টু 4 কত হচ্ছে 25,600 টাকা প্লাস 6,600 ইন্টু 8 কত হচ্ছে 52,800 টোটাল কর 78,400 টাকা ক্লিয়ার হলো এটা হচ্ছে বেসিক স্যালারি। পে স্কেল ভালো করে বুঝতে হবে তোর পরীক্ষায় যদি পে স্কেলের অঙ্ক দেয় যদি বেসিক স্যালারিটাই ভুল হয় পুরো অঙ্ক ভুল এটা মাথায় রাখতে হবে। পে স্কেল যদি ভুল হয় পুরো অঙ্ক কখনো পারমার কি আসবে না তো সুতরাং তোকে এটা মাথায় রাখতে হবে কিন্তু পে স্কেলটা ভালো করে ক্লিয়ার করতে হবে ঠিক আছে। হয়ে গেল এত অব্দি 78,400 হয়েছে। আচ্ছা এবার দেখ তাহলে আমরা হয়ে গেল এটা এবার দাগ কাট রূপসের দাগ কাট পুরো লম্বা এক পেজ পুরো দাগ কাট ঠিক আছে। হ্যাঁ এটা বেসিক পে সবাইকে বলছি হাতের লেখা খারাপ হোক কোনো সমস্যা নেই কিন্তু যেন অ্যামাউন্ট গুলো যেন বুঝতে পারে পরীক্ষার হলো সবাইকে বলছি অ্যামাউন্ট গুলো যেন বুঝতে পারে এমন তাড়াহুড়া করে করবি না যে পরীক্ষা হলে অ্যামাউন্ট বুঝতে পারছে না তো মাথায় রাখবি অ্যামাউন্ট গুলো যেন বুঝতে পারে। এটা 6,400 ইন্টু 4 প্লাস এই তো এই যে 6,400 এটাকে 4 মাস আর 6,600 8 মাস এটা তো ক্যালকুলেট করে লিখেছি ঠিক আছে তো তুই স্যালারি একটা ক্লাস করেছিস তো অসুবিধা হবে আছে। পার্টিকুলার্স আমি হোমওয়ার্ক আর হচ্ছে ক্লাস ওয়ার্ক সব মিলিয়ে মোটামুটি স্যালারি এখনো পর্যন্ত আমার 30টার মতন ক্লাস কমপ্লিট হয়েছে। হোমওয়ার্ক আর ক্লাস ওয়ার্ক মিলে 30টার মতন ক্লাস কমপ্লিট হয়নি ঠিক আছে তো। পার্টিকুলার্স দেখ কি বলছে এখানে প্রথমে একটা করে পড়বো লেখ প্রত্যেকে লেখ বেসিক ভালো অঙ্ক এই অঙ্ক না স্ট্যান্ডার্ড অঙ্ক এটা স্ট্যান্ডার্ড অঙ্ক মানে এটা কবেকার অঙ্ক মানে আগে এই ধরনের অঙ্ক আসতো পরীক্ষায় মানে আগেকার অঙ্ক সবসময় স্ট্যান্ডার্ড ছিল মাথায় রাখতে হবে বেসিক পে লেখ বেসিক পে কত টাকা বলেছে
কত টাকা বের করলাম বল? 78,400 লিখে দে। তারপর কি লিখবো? কি লেখা দিলে আবার নর্মাল অঙ্ক করতে পারবি, কোনো সমস্যা হবে না। ডিয়ারনেস অ্যালাউন্সেস, ডিয়ারনেস অ্যালাউন্সেস তো জানিস কি বলেছিলাম, এটা তো পারবোই। ডিয়ারনেস অ্যালাউন্স কি বলেছিলাম? ফুললি ট্যাক্সেবল। কি বলেছিলাম? ফুললি ট্যাক্সেবল মানে 2000 ইন্টু 12 হবে ডিএ। ডিএলএ 2000 ইন্টু 12 24,000। ঠিক আছে, 2000 ইন্টু 12 কত হবে? 24,000 টাকা লিখে দে। নেক্সট নেক্সট কি বলেছে? সিটি কম্পেনসেটরি অ্যালাউন্সেস পড়তে পড়তে যাবি, ঠিক আছে? আর পাশে না বল শিখেছিলাম তো সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স কি অ্যালাউন্স? ফুললি ট্যাক্সেবল। মনে রাখতে হবে কিন্তু, এগুলো মনে রাখতে হবে, ভুলে গেলে চলবে না কিন্তু। ভুলে গেলে মানে অঙ্কের নাম্বার এক এক করে কেটে যাবে, ভুলে গেলে এক এক করে কেটে যাবে। ঠিক আছে তো? ডিয়ারনেস অ্যালাউন্স, ডিয়ারনেস অ্যালাউন্সেস হচ্ছে ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্সেস, আর সিটি কম্পেনসেটরি অ্যালাউন্সেস হচ্ছে ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্সেস। ঠিক আছে, লেখ অ্যালাউন্সের নাম লেখ, সিটি কম্পেনসেটরি অ্যালাউন্সেস। কত টাকা বলেছে বল? 1000 টাকা পার মান্থ না? 1000 টাকা পার মান্থ, তাহলে 1000 ইন্টু 12 হবে 12,000 টাকা। ঠিক আছে তো? যেইগুলো ফুললি ট্যাক্সেবল হয় সেইগুলো একদম বাইরের ঘরে বসে যাবে। যেগুলো ফুললি ট্যাক্সেবল হয় সেইগুলো একদম বাইরের ঘরে বসে যাবে। নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে, দেখ নেক্সট বলেছে হাউস রেন্ট অ্যালাউন্সেস। আমরা শিখিয়েছি হাউস রেন্ট অ্যালাউন্সেস আগের ক্লাসগুলোতে। কতগুলো অঙ্ক করেছি হাউস রেন্ট অ্যালাউন্সেস? একদিন বুঝিয়েছি, তারপর দুটো অঙ্ক করিয়েছি, তারপর 5-6টা অঙ্ক হোমওয়ার্ক দিয়েছি। হাউস রেন্ট অ্যালাউন্সেস করা উচিত, ঠিক আছে তো? 11 ছিল হাউস রেন্ট অ্যালাউন্সেস। চলে আয়, ওয়ার্কিংস করবো এখানে। ওয়ার্কিংসে কর হাউস রেন্ট অ্যালাউন্সেস। লেখ ওয়ার্কিংস এর নাম লেখ, হাউস রেন্ট অ্যালাউন্সেস। ওয়ার্কিংসে লেখ হাউস রেন্ট অ্যালাউন্সেস। আমাদের আর গল্প বলতে হবে না, কারণ এগুলো পুরো ডিটেলসে করা আছে। তাহলে ডাইরেক্ট অঙ্কে চলে আসবো। হাউস রেন্ট অ্যালাউন্সেস কি বলেছে কোশ্চেনে? কত টাকা করে পাচ্ছি হাউস রেন্ট অ্যালাউন্স? 2000 টাকা করে প্রতি মাসে। ঠিক আছে তো? যেহেতু করা নেই, শুধু তুই হাউস রেন্ট এসেছিস তো, হাউস রেন্ট অ্যালাউন্সে ওই ক্লাসটা করে থিওরিটিক্যাল কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, 11 ছিল এটা। হাউস রেন্ট অ্যালাউন্সেস পাচ্ছিস কত করে? 2000 টাকা করে। লেখ হাউস রেন্ট অ্যালাউন্সেস, লেখ হাউস রেন্ট অ্যালাউন্সেস কত করে পাচ্ছিস? 2000 টাকা করে প্রতি মাসে, মানে 2000 ইন্টু 12 কত হলো? 24,000 টাকা লিখে দিলাম। এর থেকে কি লিখবো? লেস এক্সেমশন লিখবো, লেস এক্সেমশন আন্ডার সেকশন 10 সাবসেকশন 13A রুল 2A will be list of the following, will be list of the following, will be list of the following কি লিখলাম? exemption under section 10 subsection 13A rule 2A will be list of the following। কি লিখবো প্রথমে? প্রথমে লেখ হাউস রেন্ট অ্যালাউন্সেস। প্রথমে লেখ হাউস রেন্ট অ্যালাউন্সেস। কত টাকা ছিল? 24,000 টাকা। ইনারে লিখবো, হ্যাঁ, মানে এটা ধর অ্যামাউন্টটা দুটো ঘর আর কি, সেই অনুযায়ী করবি। 24,000 টাকা। তারপরে কি লিখবো? রেন্ট পেড, রেন্ট পেড মাইনাস 10% অফ স্যালারি, রেন্ট পেড মাইনাস 10% অফ স্যালারি। ঠিক আছে তো? তাহলে কোশ্চেন পড়ে বল কত টাকা করে রেন্ট পে করেছিল? 3,000 টাকা করে রেন্ট পে করেছিল। তাহলে 3,000 টাকা করে যদি রেন্ট পে করে, তাহলে বছরে কত টাকা রেন্ট পে করেছে? 36,000। 36,000 মাইনাস 10% অফ স্যালারি। তাহলে এর আবার ওয়ার্কিংস হবে 2 লাইন ছেড়ে, 2 লাইন ছেড়ে ওয়ার্কিংস হবে। লেখ স্যালারি ইকুয়াল টু বেসিক প্লাস ডিএ। বেসিক কত বলেছিল বল কোশ্চেনে? 78,400। আর ডিএ কত হলো? ডিএ 2000 টাকা করেছিল না ডিএ? হ্যাঁ, ডিএ 24,000। দুটো যোগ করে দেখ কত বেরোচ্ছে? 1,02,400 টাকা। লিখেছিস তো প্রত্যেকে? হয়েছে? 1,02,400 লিখেছিস তো? একটা নোট লেখ, নোট লেখ আবার। নোট লেখ, কি লিখবি? ইট ইজ অ্যাজিউমড দ্যাট ডিএ, ডিএ ইজ আ ফর্মিং পার্ট অফ স্যালারি। ডিএ ফর্মিং পার্ট অফ স্যালারি। নোট দিতে হবে তো, নাহলে পরীক্ষায় নাম্বার কাটার জন্য বসে থাকবে। ঠিক আছে? ডিএটাকে আমরা কি ধরলাম? ফর্মিং পার্ট অফ স্যালারি। কেউ ধরবে ফর্মিং পার্ট অফ স্যালারি, কেউ ধরবে নট ফর্মিং পার্ট অফ স্যালারি। ঠিক আছে তো? এক একজন ফর্মিং ধরবে, এক একজন নট ফর্মিং ধরবে। এক একজনের যে ফর্মিং ধরবে তার একরকম অ্যান্সার বেরোবে, যে নট ফর্মিং ধরবে তার অ্যান্সার একরকম বেরোবে। সবাইকেই রাইট দেবে, ঠিক আছে তো? কিন্তু লিখতে হবে নোট। It is assumed that dearness allowance is a forming part of salary। ঠিক আছে তো? তো লিখে দিলি। তাহলে কত হলো বল? এই 1,02,400 ওপর 10%।
বেসিক দেখে নিচ্ছে। আচ্ছা হলো তো, তাহলে কি লিখবো এখানে 36,000 টাকা, তার থেকে মাইনাস করে হলো 10,240, তাই তো? 36,000 মাইনাস 10,240 করে কত হচ্ছে? 25,760। বলছি সব বলছি, পেন খাতা সব হাতে নিয়েছি, বলে দেবো। এবার বাড়িটা কোথায় আছে? কলকাতা সিটি। কোন সিটিতে বাড়িটা আছে? কলকাতা। কলকাতা মানে মেট্রো সিটি। মেট্রো সিটিতে হলে কি হয়? মেট্রো সিটিতে হলে 50% অফ স্যালারি। 50% অফ স্যালারি। স্যালারি কত ছিল? 1,02,400, তার 50% করলে কত হচ্ছে বল? 51,200 না? 51,200। নিয়ম কি এই তিনটের মধ্যে ছোট কোনটা? 24,000। তুই কি বললি আমি বুঝলাম না। হ্যাঁ, ও জিরো বললি, আমি শুনি ঠিক। তাহলে জিরো হতেই পারে, না হওয়ার কিচ্ছু নেই, হতেই পারে। হতেই পারে জিরো, হতেই পারে। নীল, তাহলে লিখবে অ্যান্সার লিখবো নীল। দেখ, এত খাটলেই নীল হলো। কিন্তু এই যে এই পার্টটা করলি না, এই পার্টের জন্য আলাদা নাম্বার আছে। 15 নাম্বার থাকলে এই পার্টটা মেলাতে পারলে 3-4 নাম্বার এক্সট্রা দেবে। অঙ্কের মধ্যে দেখাতে পারি, অঙ্কের মধ্যে দেখালে কি নোংরা হয় ব্যাপারটা, আলাদা করলে কি বেটার হয়। এবার অঙ্কে দেখায়, অনেকেই দেখায়, অনেকেই দেখায়, দেখানোটা কোনো দোষের নয়, ঠিক আছে? দেখাতেই পারিস, দেখাতেই পারিস। কি বললাম বুঝলি? তুই যদি মনে করি এই চারে মেন অঙ্কে দেখাবি, তাহলে অ্যামাউন্টটা 3টে ঘর করবি। শুনলি কি বললাম? এই যদি মনে করি এই চারে মেন অঙ্কে দেখাবি, নিচে ওয়ার্কিংস করবি, তাহলে অ্যামাউন্টটা 3টে ঘর করবে। সেক্ষেত্রে অ্যামাউন্টটা 3টে ঘর করবি, ঠিক আছে তো? আচ্ছা যাই হোক, এখানে লিখবো কি HRA, এখানে লিখবো HRA। ব্যাকেটে আমরা যেহেতু নিচে ওয়ার্কিংস করলাম, তাই নিচে লিখতে হবে, এখানে ব্যাকেটে লিখতে হবে ওয়ার্কিংস নোট। কত টাকা হলো বল? নীল হলো, নীল। নেক্সট কি বলেছে দেখ, আমাদের এর পয়েন্ট হলো, বি পয়েন্ট হলো, সি পয়েন্ট হলো, ডি নম্বর পয়েন্ট তো আসতে, ডি নম্বর পয়েন্ট, ডি নম্বর পয়েন্ট কি বলছে? হার এমপ্লয়ার contributed 13% of basic salary and dearness allowances to a recognized provident fund। ক্লাসে বারবার আগের দিনই করালাম, কি নিয়ম বলেছিলাম? recognized provident ফান্ডে যদি 12% এর বেশি কন্ট্রিবিউট করা হয় তাহলে ট্যাক্স দিতে হয়, ট্যাক্সেবল হয়। এখানে কন্ট্রিবিউট করে 13%, তাহলে কত পার্সেন্ট ট্যাক্স হবে? 1%। কার উপর হবে? বেসিক আর ডি এর উপর। লেখ, প্রত্যেকে লেখ। আচ্ছা, মিনিট আগে আমাকে তোরা তোরা কোশ্চেনটা পড়ে নে ভালো করে, কোশ্চেনটা পড়ে ভালো করে দেখে নে। আর কি কোনো অ্যালাউন্স আছে? আর কি নিচে কোনো অ্যালাউন্স আছে? সির পরে কি আর কোনো অ্যালাউন্স আছে? না। লেখ এমপ্লয়ার, কি লিখবি? লেখ এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু RPF, এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু RPF in excess of 12% of salary, in excess of 12% of salary। কি লিখলাম? এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু RPF in excess of 12% of salary, ঠিক আছে? এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু RPF। আচ্ছা, তোরা যাদের একটু অসুবিধা হচ্ছে, আগের দিন যে দুটো অঙ্ক পড়িয়েছি, দুটো অঙ্ক বাড়িতে তারপর দেখিস কিন্তু, তাহলে কিন্তু ওই অঙ্ক করতে কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না। এই যে যা নতুন নতুন অঙ্ক করবো, হয়তো একটা পয়েন্ট আটকাবে, সেটা বলে দেবো, হয়ে যাবে কাজ। কিন্তু এইগুলো কিন্তু পুরোনো অঙ্ক করতে হবে, করাটা জানতে হবে। এই এরকম অঙ্ক 15 নম্বর একটা আসবে পরীক্ষায়। এমপ্লয়ার কন্ট্রিবিউট টু RPF ইন এক্সেস অফ 12% অফ স্যালারি, তাহলে কত আসবে? 13% কন্ট্রিবিউট করেছি, তাহলে কত এক্সট্রা? 1%। 1% কার উপর হবে? আগের ক্লাস থেকে বলছি, বেসিক আর ডি এর উপর 1%। তাহলে আমার বেসিক আর ডি করতে হবে না, দেখ অলরেডি করে ফেলেছি। 1,02,400, ঠিক আছে? 1,02,400 উপর 1% হবে 1,024 টাকা। তারপর কি ছিল? বল? এই যে পাশেই বলেছিল ইন্টারেস্ট রেটেড। ইন্টারেস্টের রুল কি বলেছিলাম বলতে পারি? কত পার্সেন্ট? 9.5%। ঠিক, 9.5% এর উপর হলে ট্যাক্স দিতে হবে। তাহলে এখানে কি বলেছে দেখ, তুই যেই ফান্ডে টাকাটা রেখেছিস, সেই ফান্ড তোকে কত টাকা দিয়েছে? 1,800 টাকা দিয়েছে, ঠিক আছে তো? এবার যেই ফান্ডে রেখেছিস সেই ফান্ড তোকে কত পার্সেন্ট সুদ দেয়? 12% সুদ দেয়। তাহলে 12% এ তুই পেয়েছিস 1,800 টাকা, হ্যাঁ কি না? তাহলে তুই কতটা এক্সট্রা আছে? 9.5 এর উপর এক্সট্রা কত আছে বল? 2.5। তাহলে কি লিখবো? 1,800 ইন্টু 2.5 ডিভাইডেড বাই 12, হ্যাঁ কি না? আবার বলবো, চ বলে অসুবিধা করে? আরে
এই যে প্রভিডেন্ট ফান্ডের টাকাটা কি হয়, নিশ্চয়ই তো আর কোম্পানির মধ্যে এক জায়গায় রাখবে না, টাকা এমন জায়গায় রাখতে হবে যে টাকাটা বাড়তে পারে। তো টাকাটা একটা ফান্ডে রেখেছে, যেই ফান্ডে টাকাটা রেখেছে সেই ফান্ড তোকে দিয়েছে কত, 1800 টাকা দিয়েছে। ঠিক আছে, এবার ফান্ডে টাকা রাখাতে 1800 টাকা দিয়েছে। এবার ফান্ডে টাকা রাখতে ইন্টারেস্ট পাওয়া যায়, তা ইন্টারেস্ট কত পার্সেন্ট করে দিয়েছিল, ওই ফান্ডে 12% করে ইন্টারেস্ট দিয়েছিল। 12% এর ক্যালকুলেশন করে 1800 হয়েছে, বুঝলে, 12% 1800 টাকা। এবার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রুল কি বলেছে, ইনকাম ট্যাক্সের রুল বলছে যদি 9.5% এর বেশি ইন্টারেস্ট দেয় তাহলে আমি ট্যাক্স নেব। তাহলে এখানে 12%, 9.5 এর বেশি আছে তাহলে ট্যাক্স নেবে। তাহলে 9.5 এর উপর কত অতিরিক্ত কত আছে, বাড়িতে এই জন্য অঙ্ক দেখতে বলেছিলাম, এই জন্য বাড়িতে অঙ্ক দেখতে বলেছিলাম। ঠিক আছে তো, like interest credited to RPF in excess of এরকম লিখতে হবে কথাগুলো, ফুল মার্কস পেতে কথাগুলো লিখতে হবে। ইন্টারেস্ট ক্রেডিটেড টু RPF in excess of 9.5% per annum, 9.5% per annum মানে পি ফুল স্টপ এই কথাটা ইউজ করতে হবে। তাহলে 1800 টাকা ডিভাইডেড বাই 12 ইন্টু 2.5 এগুলো করে করে দেখাতে হবে। 375 বলি, তাই তো? এইগুলো এক একটা করে পার্ট হচ্ছে না, এরপর নাম্বার পেতে পেতে আসবে, বুঝতে পারলি তো? এক একটা করে পার্ট মিলবে, এক একটা করে নাম্বার পাবে। 2 নম্বর আসছে, শোন, আমরা আগের দিন বারবার করে কার্ড বলেছিলাম, কার্ডের কথা বলেছিলাম, তাই তো? তো কার্ডটা কি বলেছে একটু পড়বি। মানে কোম্পানিতে যে মিসেস মুনমুন সাহা কাজ করছে, ওকে কোম্পানি থেকে গাড়ি প্রোভাইড করতেই পারে, ওর যদি ফেসিলিটি থাকে, যদি সার্ভিস লেখা থাকে তাহলে কার পেতে পারে। কি বলছে, সি ইজ প্রোভাইডেড, তাকে প্রোভাইড করা হয়েছে উইথ আ মোটর কার, তাকে মোটর গাড়ি প্রোভাইড করা হয়েছে। যেই গাড়ির ক্যাপাসিটি কত ছিল, 1600 সিসি। কখনো ঘাবড়ে যাবি না, কোনো কোনো অঙ্কে বলবে 16, কোনো কোনো অঙ্কে বলবে 1600, কোনো কোনো অঙ্কে বলবে 1.6 মানে কখনো ঘাবড়ে যাবি না। ঠিক আছে তো, অনেকে ঘাবড়ে যায় এটা। ঠিক আছে, বলে স্যার আপনি 16 করেছেন, এখানে 1600 দিয়ে দিচ্ছেন, বা 1 কোনো ঘাবড়ানোর কিছু নেই, একই নিয়ম একই। ঠিক আছে, কেউ সিসিতে মাপে, কেউ কিউবিক ক্যাপাসিটি, বিভিন্ন রকম ক্যাপাসিটি গাড়িতে, ঠিক আছে তো, অত ভাবতে হবে না তোর এখানে। ঠিক আছে, কি বললাম বলছে, বা কখনো কখনো দেখবি এইচপি লেখা থাকে, এইচপি। তো বলছে কি, সি ইজ প্রোভাইডেড, তাকে একটা মোটর গাড়ি প্রোভাইড করা হয়েছে। ঠিক আছে, 1600 সিসি অ্যালং উইথ ড্রাইভার, ওদের গাড়ি চালাতে পারে, ওকে ড্রাইভার প্রোভাইড করতে হবে। ঠিক আছে তো, বোথ, গাড়িটা কি পারপাসে ইউজ করা হচ্ছে, বোথ পারপাস, মানে ও অফিসিয়াল কাজও করবে আবার পার্সোনাল কাজও করবে। বলছে অফিসিয়াল এন্ড প্রাইভেট ইউজ, এন্টায়ার খরচা কে করবে, মালিক করবে। তাহলে কি বলতে চেয়েছে এখানে, গাড়িটা কে দিয়েছে, গাড়িটা মালিক প্রোভাইড করেছে, গাড়ির পেছনে খরচা কে করেছে, মালিক করেছে। ঠিক আছে, গাড়িটা ইউজ করছে কি পারপাসে, বোথ পারপাসে। আর গাড়ির ইঞ্জিন ক্যাপাসিটি কত, 1600 সিসি, 1600 সিসি। এই পয়েন্টটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারের যে বলি না, কারের এই পয়েন্টটা মানে ম্যাক্সিমাম অঙ্কে এই পয়েন্টটাই আছে, এই পয়েন্টটাই আছে। এই পয়েন্টটা মানে কি, আমি আরো শর্টে যদি তোকে বলে দিই, দুটো কাজই করেছে মালিক, দুটোই কাজ করেছে মালিক। দুটো কাজ মানে গাড়িও দিয়েছে মালিক, খরচাও করেছে মালিক। ঠিক আছে তো, আর গাড়ি ইউজ হচ্ছে কি, বোথ পারপাস। ঠিক আছে, আর ক্যাপাসিটি কত, 1600 সিসি হলে একটা নিয়ম, আর 1600 ক্রস করলে আর একটা নিয়ম। বল দেখি, মনে করার চেষ্টা কর। বলেছিলাম কি, বলেছিলাম 1600 সিসি হলে কি বলেছিলাম, 1800 প্লাস 900, 1800 প্লাস 900, আর 1600 সিসি ক্রস করলে 2400 প্লাস 900 হয়ে গেল। 1600 প্লাস 900, সরি কি বললাম, 1800 প্লাস 900 আর 2400 প্লাস 900, 1800 প্লাস 900 করলে হবে 32,400। তাহলে বোঝা গেল তো, কার কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষায় আসার জন্য। এত অবধি হয়ে গেল প্রত্যেকের। কার কিসের মধ্যে, আচ্ছা কারটা কে দিচ্ছে, মালিক দিচ্ছে। মালিকের থেকে যা পাওয়া যায় তাকে কি বলা হয়, পার কিউজিটস। হেডিং দিতে হবে পার কিউজিটস। স্যার ইউআরপিএফ দিয়েছে আবার একটা। আচ্ছা, মানে এখানে মানে পরে পয়েন্ট আছে, তাই তো? আচ্ছা, না না, ইকুইটি শেয়ার পার কিউজিটস মধ্যে আছে। না এমনি পয়েন্ট আছে, দেখুন এইচ না আমি জানি, ও আমি দেখে নিয়েছি দিয়েছে। আচ্ছা শোন, আচ্ছা ঠিক আছে, আর আর যা আছে সব পার কিউজিটস এর আইটেম আছে, সব কটা পার কিউজিটস এর আইটেম আছে। ঠিক আছে তো, লেখ পার কিউজিটস, বানান ঠিক লিখিস। আন্ডার সেকশন 17 সাবসেকশন 2 কি লিখলাম, আন্ডার সেকশন 17 সাবসেকশন 2 কি লিখলাম, পার কিউজিটস বানাম হচ্ছে PER QUISITIES, SITIES। আচ্ছা ঠিক আছে, পার কিউজিটস লিখলি। আন্ডার সেকশন 17 সাবসেকশন 2 লিখতে হবে, আন্ডার সেকশন 17 সাবসেকশন 2 কি বললাম এইমাত্র আমি, কথাটা কি বললাম বল, কার, কি লিখবি, কার। কত লিখবো, হ্যাঁ বল। প্রফেশনাল ট্যাগ একটা করে করছি, সব বলবো, কোনো পয়েন্ট বাদ দেবো, পুরো অঙ্কটা করছি আমি। 1800 প্লাস 900
ইন্টু 12, 1800 কারের জন্য ড্রাইভারের জন্য 900 টাকা ইন্টু 12। তাহলে রুল পড়তে হবে তোকে 1800 প্লাস 900 ইন্টু 12 কত হচ্ছে 32,400। ইনারে লেখ, প্রথম ঘরে লেখ। তাহলে তোর কারের পয়েন্টটা বোঝালাম, তাই তো? তাহলে দেখ আমাদের 5টা পয়েন্ট হলো। নেক্সট পয়েন্ট শোন, নেক্সট পয়েন্ট শোন, সি ইজ প্রোভাইডেড উইথ আ সুইপার। ঠিক আছে তো? এই যে মিসেস মুনমুন সাহাকে কোম্পানি ওকে একটা সুইপার প্রোভাইড করেছে, বুঝিস তো? যেখানে থাকছে, একটা বাড়ি ভাড়া নিয়ে থাকছে, তো সেখানে ওকে একটা সুইপার প্রোভাইড করা হয়েছে। ঠিক আছে তো? আচ্ছা, আর কি দেওয়া হয়েছে? ডোমেস্টিক সার্ভেন্ট প্রোভাইড করা হয়েছে। ঠিক আছে তো? এবার তার মানে কি বললাম? তাহলে কি বলেছে ভালো করে ইংলিশটা পর, সি ইজ প্রোভাইডেড, তাকে এগুলো প্রোভাইড করা হয়েছে। কে প্রোভাইড করেছে? মালিক প্রোভাইড করেছে। তাহলে মালিকের থেকে যদি বেনিফিট পাওয়া যায় তাকে কি বলা হয়? পারকিউজিটস বলে। তার মানে এটা পারকিউটস এর আইটেম। তার মানে এখানে কি আসবে? সুইপার আর ডোমেস্টিক সার্ভেন্ট দুটোই কিন্তু পারকিউটস এর মধ্যে আসবে। তাহলে লেখ পারকিউটস মধ্যে কি লিখবি? লেখ স্যালারি অফ স্যালারি লিখতে পারিস, তুই এমনিও লিখতে পারিস সুইপার এন্ড ডোমেস্টিক সার্ভেন্ট, এমনিও লিখতে পারিস। হ্যাঁ, লেখ, একসঙ্গে লিখে দে, সুইপার এন্ড ডোমেস্টিক সার্ভেন্ট। কত কত ছিল বলতো সুইপারের অ্যামাউন্ট? 300 টাকা আর 600 টাকা। ভালো করে পড়বি, 300 প্লাস 600 ইন্টু 12 হবে, কারণ পার মান্থ বলেছিল। ওটা রুল, কারের রুল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রুল করেছে এটা। ঠিক আছে তো? 1800 টাকা কারের জন্য আর 900 টাকা ড্রাইভারের জন্য। ঠিক আছে তো? মানে ওটা 1800 টাকা কারের জন্য, 900 টাকা ড্রাইভারের জন্য। ক্যাপাসিটি তো বললামই আমি। আচ্ছা, 300 আর 600, 900 ইন্টু 12 করলে কত হয়? 10,800 টাকা। এবার দেখ, এবার কি বলেছে এখানে? তারপরে ব্যাকেটে একটা কথা বলেছিল না? কি বলেছিল দেখ এখানটায়? ব্যাকেটে বলেছিল যে এন্টায়ার, না সরি, কোথায় গেল? এই যে দ্য পেমেন্ট ফর হুইচ ইজ মেড বাই এমপ্লয়ার। অবশ্যই এমপ্লয়ারই প্রোভাইড করবে, এমপ্লয়ি পেমেন্ট করবে। ঠিক আছে তো? তার মানে বারবার একটা জিনিস বলেছি, পারকিউটস কাকে বলে? কোম্পানি মালিকের কাছ থেকে স্যালারি আর অ্যালাউন্স ছাড়া যত রকমের বেনিফিট পাওয়া যায় সব কটাকেই পারকিউজিটস বলা হয়। এটা তো বেনিফিটের মধ্যে পড়ে না? এটা তো বেনিফিটের মধ্যে পড়ে। ঠিক আছে, এটা পারকিউটস এর মধ্যে পড়ে। হয়ে গেল। নেক্সট কি বলেছে? এফ এর পয়েন্টটা হলো, তাই তো? জি, ইনকাম ট্যাক্স অ্যান্ড প্রফেশনাল ট্যাক্স। মনোযোগ সহকারে শুনবি, বুঝবি, তাড়াহুড়া করবি না। ডিডাক্টেড ফ্রম আর স্যালারি। এখানে কি বলেছে? ধর মিসেস মুনমুন শাহ চাকরি করতে গেছে, ও চাকরি করে প্রতি মাসে যত টাকা মাইনা পাচ্ছে, কিছুক্ষণ আগেই করাচ্ছিলাম এই টপিকটা। ইনকাম ট্যাক্স জানিস, যারা চাকরি করতে যায় তারা প্রতি মাসে যত টাকা কামায় না, প্রতি মাসে যত টাকা স্যালারি পায়, স্যালারি থেকে একটা টাকা কেটে নেয়। কে কেটে নেয়? মালিক কেটে নেয়। এটাকে টিডিএস বলে। ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। কি বললাম বুঝতে পারলি? আজকে কদিন পরে যখন তোরা পড়াশোনা কমপ্লিট করে যখন চাকরি করতে যাবি বড় বড় কোম্পানিতে, প্রতি মাসে যত টাকা মাইনা পাবি, মাইনা থেকে মালিক টাকা কেটে নেবে। কিছু টাকা কেটে নেবে, 2,000 3,000 টাকা করে কাটবে। ঠিক আছে? কেটে মালিক নিজের কাছে রাখবে না, মালিক নিয়ে গভর্নমেন্টকে দিয়ে দেবে। ঠিক আছে? এটাকে টিডিএস বলা হয়। এটা হচ্ছে টিডিএস। তার মানে কি ইনকাম ট্যাক্সটাই হচ্ছে টিডিএস। ঠিক আছে তো? তার মানে এটা কি করেছে? যে মিসেস মুনমুন শাহ চাকরি করছে, ওর মাইনা থেকে কেটে নিয়েছে, কি মালিকের থেকে পেয়েছে? তো মালিকের থেকে পেলে তো স্যালারি, তো মালিকের থেকে পাইনি, স্যালারি কেন? প্রফেশনাল ট্যাক্স। ওর থেকে টাকা কেটেছে, স্যালারি কোথায় হলো? স্যালারি তো নয়, ওর থেকে টাকা কেটেছে। স্যালারি কোনটা? মালিকের থেকে পেলে তাকে স্যালারি বলে। তার মানে এখানে কিন্তু জির একটা পয়েন্টও আসলো না। পরে বলবো, মাঝখানে এখন খুব কথা বলছে স্যার প্রফেশনাল ট্যাক্সটা এখানে আয়। আমি যখন টাইম হবে ঠিক বলবো। ঠিক আছে তো? বোঝা গেল কি বললাম? তার মানে এটা স্যালারি পার্ট নয়, এখনো পর্যন্ত এটুকু বুঝতে পারবে। ইনকাম ট্যাক্স তো কোথাও আসবে না, বাদ দে, বলে যে ইনকাম ট্যাক্স কোথাও আসবে না। প্রফেশনাল ট্যাক্স লাস্টে লেস হয়। ঠিক আছে, পরে বলছি আমরা। আচ্ছা, হয়ে গেল। জি হলো, এবার এইচ পয়েন্টে চলে আয়। খুব ভালো কথা বলেছে, খুব সুন্দর কথা বলেছে। কোথায় কোন কোম্পানি চাকরি করছে? এই দেখ, এই মিসেস মুনমুন শাহ কোন কোম্পানি চাকরি করে? এএমসি কোম্পানি চাকরি করে। বলছে বিফোর সি জয়েন এএমসি লিমিটেড। এই যে এই একটা অঙ্ক করাচ্ছি না, এরকমই একটা অঙ্ক আমার করা আছে এই ভিডিওতে। 2008 সালে এসেছিল, একদম সেম, শুধু ডিজিট গুলো চেঞ্জ করা। 2008 সালে এসেছিল, এটা 2001, ওটা 2008 এ এসেছিল, শুধু ডিজিট গুলো চেঞ্জ করা আছে, পয়েন্ট গুলো সেম আছে। হোমওয়ার্ক দিয়েছি ওটা। বিফোর সি জয়েন এএমসি লিমিটেড, তুমি মানে এই যে মিসেস মুনমুন শাহ এএমসি কোম্পানিতে জয়েন করার আগে ও কোন কোম্পানি চাকরি করতো? পিসিসি লিমিটেড চাকরি করতো। তাহলে ভাব, ওই কোম্পানি চাকরি করতি, তাহলে ওই কোম্পানি প্রভিডেন্ট ফান্ডে এই কোম্পানি চলে আসবে, তখন প্রভিডেন্ট ফান্ড টাকা তো তুলে নেবে। আগে তুমি কোম্পানি চাকরি করতে, ওই কোম্পানি যখন তুমি ছেড়ে দিচ্ছ, তো প্রভিডেন্ট ফান্ড টাকা তুলে নেবো না, ওখানে রাখবো কেন?
তো বলছে অ্যাড ওয়াজ আ মেম্বার অফ দ্য কোম্পানি অফ আনরিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড। সেই কোম্পানি তো কিসের মেম্বার ছিল? ঠিক আছে, সেই কোম্পানি তো কিসের মেম্বার ছিল? ও ইউআরপিএফ এর মেম্বার ছিল। ভালো করে বুঝবি কিন্তু। এখন কোন কোম্পানিতে চাকরি করছে আর আগে কোন কোম্পানি চাকরি করতো, লিখে লিখে দেখিয়ে দিচ্ছি এগুলো। এখন কোন কোম্পানি চাকরি করছে বল? এখন এএমসি তে চাকরি করছে, আর আগে করতো কোথায়? ভিসিসি। এখন কোথাকার মেম্বার? এখন আরপিএফ এর মেম্বার। আর আগে কিসের মেম্বার ছিল? ইউআরপিএফ এর মেম্বার ছিল। তুই যখন আগের কোম্পানি ছেড়ে দিলি, ওই কোম্পানি যা প্রভিডেন্ট ফান্ডের টাকা জমেছিল সে টাকা তুই তুলে নিবি না? অবশ্যই তুলে নিবি। রুল কি ছিল? শিখিয়েছিলাম, মনে করার চেষ্টা কর। আমরা কি জন্য এই সমস্ত কোনটা কোন হেডে যাবে বলেছিলাম না, ট্যাক্স ওখানে বাড়িয়েছিলাম। প্লাস স্যালারিতে একটা প্রভিডেন্ট ফান্ডের একটা আলাদা ক্লাস করেছিল। প্রভিডেন্ট ফান্ডে ওখানে বলেছিলাম যে ইউআরপিএফ থেকে যদি তুমি টাকা তোলো, মনে করার চেষ্টা কর, মনে কর ইউআরপিএফ থেকে টাকা তোলো, সেক্ষেত্রে রুল কি বলেছিলাম? যদি এমপ্লয়ি কন্ট্রিবিউট করে, এখানে লিখে দিচ্ছি তাহলে বোঝাতে সুবিধা হবে। এমপ্লয়ি করে, এটা পরীক্ষায় একবার এসেছিল শুধু এই টপিকটার উপর অঙ্ক। যদি এমপ্লয়ি কিছু কন্ট্রিবিউট করে, এমপ্লয়ি যদি কন্ট্রিবিউট করে, এটা কি নট ট্যাক্সেবল বলেছিলাম, মনে পড়ে? নট ট্যাক্সেবল এমপ্লয়ি কন্ট্রিবিউট করলে, ঠিক আছে তো? আর এমপ্লয়ি যে টাকাটা কন্ট্রিবিউট করলো তার উপর যদি ইন্টারেস্ট পাওয়া যায়, ঠিক আছে, সেটা হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্সে আছে, ঠিক আছে তো? ইনকাম ফ্রম আদার সোর্সে আসে। তারপর কি বলেছিল? এমপ্লয়ার মানে মালিক যে টাকাটা কন্ট্রিবিউট করবে, এমপ্লয়ার কন্ট্রিবিউশন, ঠিক আছে? আর ইন্টারেস্ট অন এমপ্লয়ার কন্ট্রিবিউশন, এই দুটোই কোথায় আসে? দুটোই আসে স্যালারিতে আসে, দুটোই স্যালারিতে আসে। তার মানে কি বুঝতে পারলি? এইটাই আসবে স্যালারিতে। তার মানে এটাও আসবে না এমপ্লয়ি কন্ট্রিবিউশন, ইন্টারেস্ট অন এমপ্লয়ি আসবে না। আসবে কোনটা? এমপ্লয়ার কন্ট্রিবিউশন এন্ড ইন্টারেস্ট অন এমপ্লয়ার কন্ট্রিবিউশন, ঠিক আছে তো? এটাই আসবে স্যালারিতে। এবার কোশ্চেনটা মোটামুটি বুঝেছিস? এই পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব সুন্দর পয়েন্ট এই পয়েন্টটা। এই পয়েন্ট খুব সুন্দর, ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। ফেঁসে যাওয়ার পয়েন্ট, মানে অনেকে এই সমস্ত পয়েন্টে অ্যালার্ট থাকে না, এইসব পরীক্ষায় আসতে পারে বলে এইগুলো পয়েন্টগুলো ভালো করে রেখে দিতে হয়, ঠিক আছে তো? তাহলে কি বললাম এটা? এখানে দেখ কি বলেছে, একটু মনোযোগ সহকারে শুনিস। এবার দেখ টাকাটা বলেছে, কি বলেছে? ফান্ডের থেকে তুই কত টাকা পাচ্ছিস? ৭,৩৬০, যার মধ্যে ওন কন্ট্রিবিউশন ছিল ৪,০০০ টাকা, আসবে না। ওন কন্ট্রিবিউশন মানে এমপ্লয়ি কন্ট্রিবিউশন, আসবে না। ইন্টারেস্ট বলে ২০০ টাকা চলে আসবে আদার সোর্সে, আমি তো স্যালারি করছি, এটাও আসলো না। এমপ্লয়ার কন্ট্রিবিউশন কত? ৩,০০০ টাকা, তার উপর ইন্টারেস্ট হলো ১৬০, মানে ৩,১৬০ টাকা আসবে স্যালারিতে, ঠিক আছে তো? কি বলে লিখবো স্যার? লেখ, একটা হেডিং দে, বুঝিস তো? এটা খুব ভালো হয় হেডিংটা দিলে। কোথায় গেল? হ্যাঁ, এগুলো হয়ে গেছে এত অব্দি, আমি এটা একটু মুছে দিচ্ছি। হেডিং দিবি প্রফিট ইন লিউ অফ স্যালারি, লেখ প্রফিট ইন লিউ অফ স্যালারি, লেখ। এরপরে লেখ প্রফিট ইন লিউ অফ স্যালারি। আর কি আছে? আর কি আমরা দেখে নি, পারকিউটস এর কি আর কোনো আইটেম আছে? পারকিউটস এর আর একটাই আইটেম আছে, একটা আইটেমের জায়গা ছেড়ে তারপর লেখ, একটা আইটেমের জায়গা ছাড়, একটা আইটেম আছে। হয়ে যাবে স্যার? হ্যাঁ, একটা লাইন হয়ে যাবে। কি লিখবো এখানে? প্রফিট ইন লিউ অফ স্যালারি। মনে না রাখলে এমনি লিখবি, যদি মনে রাখতে পারিস তাহলে এটা লিখবি, মনে রাখতে পারলে এমনি লিখবি, ঠিক আছে তো? প্রফিট, হ্যাঁ বল। এমনি বলছি, মানে এই হেডিংটা দিবি না তুই। প্রফিট ইন লিউ অফ স্যালারি, কি লিখবো? প্রফিট ইন লিউ অফ স্যালারি, প্রফিট ইন লিউ, LIEU, প্রফিট ইন লিউ অফ স্যালারি। মানেটা কি? স্যালারির পরিবর্তে প্রফিট, প্রফিট ইন লিউ অফ স্যালারি। আগে এটা থিওরি আসতো আগেকার দিনে। এর সেকশনটা বলছি আন্ডার সেকশন 17 সাবসেকশন 3, আন্ডার সেকশন 17 সাবসেকশন 3 তে বলা আছে প্রফিট ইন লিউ অফ স্যালারি। কি লিখলাম? প্রফিট ইন লিউ অফ স্যালারি। ঠিক আছে তো? কি লিখবি? প্রফিট এন্ড লিউ অফ স্যালারি বলে লিখবি রিসিভ ফ্রম, লেখ রিসিভ ফ্রম, বা এরকম লেখ অ্যামাউন্ট রিসিভ, অ্যামাউন্ট রিসিভ ফ্রম, অ্যামাউন্ট রিসিভ ফ্রম ইউআরপিএফ। ব্যাকেটে লিখে রাখ, কি বলতো কোম্পানিটার নাম কি ছিল? কারেন্টলি যেটা কাজ করছে না যেটা এসেছে আগের কোম্পানি বিসিসি, ব্যাকেটে লিখে রাখ বিসিসি লিমিটেড, তাহলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? ব্যাকেটে লিখে বিসিসি লিমিটেড, ঠিক আছে তো? এইবার ৩,১৬০ তুই লিখতে পারিস একবারে, কিন্তু একবারে লেখা হচ্ছে তো যে নাম্বার কাটে, কি দরকার একবারে লেখা? একটু ভেঙে ভেঙে লেখ। কি লিখবি এখানে? এখানে লেখ, এখানে লেখ এমপ্লয়ার কন্ট্রিবিউশন, হাইফেন দিয়ে লেখ এমপ্লয়ার কন্ট্রিবিউশন অ্যান্ড
ইন্টারেস্ট অন সাচ কন্ট্রিবিউশন। বুঝতে পারলে কি বললাম? এমপ্লয়ার কন্ট্রিবিউশন অ্যান্ড ইন্টারেস্ট অন সাচ কন্ট্রিবিউশন। যাদের যাদের বইটা আছে বইয়ের মধ্যে এটাকে এই পয়েন্টটাকে না স্টার মেরে রাখ, স্টার মেরে রাখ পয়েন্টটা। বারবার বলতাম স্টার মেরে রাখ। 3160 আউটারে বসিয়ে দে, আউটারে। এই পয়েন্টটাকে স্টার মেরে রাখ বইয়ের মধ্যে, ঠিক আছে? বইয়ের মধ্যে এই পয়েন্টটাকে স্টার মেরে রাখ। সাচ SUCH লিখিস তো? আর কিছু বলবো তার এগুলো তোমার কি হয়েছে বল? স্যারকে আন্ডারস্ট্যান্ড করছে কিছু না স্যার বুঝতে পারেন লাস্ট পয়েন্টটা কি বলতো? লাস্ট পয়েন্টটা পড়ার আগে আমি বলে দিচ্ছি কি বলেছি, ওটা পড়ছি পরে আমি একটু গল্পটা বলে দিচ্ছি। ধর আজকে তুই ধর TCS কোম্পানিতে চাকরি করছিস, তো TCS কোম্পানিতে মার্কেটে শেয়ার আছে, জানিস তো? স্টক মার্কেট লিস্টিং আছে TCS কোম্পানি। স্টক মার্কেট খুললেই দেখবি TCS কোম্পানির নাম লেখা আছে। তো TCS কোম্পানি মার্কেটে শেয়ার আছে। এবার ওই কোম্পানির শেয়ার তো কেউ অনেকেই কেনে শেয়ার, ওই কোম্পানির শেয়ার। তো ধর ওই কোম্পানির শেয়ার, ধর ওই কোম্পানি এক একটা শেয়ার ধর এখন ধর সাপোজ ধর 100 টাকা করে, সাপোজ বলছি ধর 100 টাকা করে শেয়ার, একটা শেয়ারের দাম 100 টাকা, ঠিক আছে তো? এইবার ওই 100 টাকার শেয়ারটা মানে ফেস ভ্যালু 100 টাকা, ওই শেয়ারটা যদি ওই কোম্পানিতে কেউ চাকরি করেন এমন কোনো লোক, ধর ওই কোম্পানি যদি কেউ শেয়ার কিনতে ধর তার থেকে ধর 300 টাকা, ঠিক আছে তো? চাকরি করে না চাকরি করে না, বাইরের লোক। আজকে ধর আমি TCS করে চাকরি করি না, আমি তো শেয়ার কিনতে গেলাম, যে আজকে যা দাম সেই দামই নিতে হবে 300 টাকা। কিন্তু ওই কোম্পানি চাকরি করে তাকে বলে যাও তোমাকে আমি 100 টাকায় বা 110 টাকায় ফোনে দিয়ে দিলাম, তাহলে কি হলো? বেনিফিট পেয়ে গেল। এইটাই হচ্ছে কনসেপ্ট, আর কিছু না। বুঝতে পারলি? এটাই হচ্ছে, তার মানে কি তুই যত টাকা বেনিফিট পেলি সেটা পারবি। আচ্ছা বুঝতে পেরেছি কিছু নিয়ম মনে রাখার দরকার, নর্মাল ব্যাপার। চুপ করে যে পুলিশ তাহলে বোঝা গেল কি বললাম? এবার কোশ্চেনটা পর, নিশ্চয়ই বোঝা যাবে। কোশ্চেনটা পর বুঝতে পারবি কি বলেছে। হার এমপ্লয়ার এগ্রিড টু অ্যালট 1000 ইকুইটি শেয়ারস টু হার অন 1319। ঠিক আছে, 1319 তার বলছে তার মালিক তাকে 1000খানা শেয়ার অ্যালট করেছে 3/19। ঠিক আছে, এবং এক একটা শেয়ারের দাম কত করে? 10 টাকা। মার্কেটের দাম কত করে? 20 টাকা করে। মার্কেটের দাম কত করে? 20 টাকা করে। ঠিক আছে, উইথ অ্যান অপশন টু অ্যাকোয়ার দ্য শেয়ার উইদিন 3 মান্থ। ঠিক আছে, সাহা এক্সাইজড মানে বলে ঠিক আছে, সাহা এক্সাইজড হার অপশন। এটা আমরা কর্পোরেট অ্যাকাউন্টস এর একটা চ্যাপ্টার আছে, এটাকে বলে না কি যে চ্যাপ্টারের নাম? ইসপ বলে একটা চ্যাপ্টার আছে। ইসপের ফুল ফর্ম হচ্ছে এমপ্লয়ি স্টক অপশন প্ল্যান। এমপ্লয়ি স্টক অপশন প্ল্যান মানে কি হয়, কোম্পানি কি করে, কোম্পানি না, ব্যাপারটা বোঝ। TCS কোম্পানিটা আজকে তুই চাকরিতে ঢুকলি, গল্প বলতে একটা মানে একটা ইসপের কনসেপ্টটা বলছি, তুই ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। তুই ধর আজকে একটা TCS কোম্পানি চাকরিতে ঢুকলি, এইবার চাকরিতে ঢুকলে তুই তো কাজ জানিস না, তুই পড়াশোনা জানিস, নলেজ আছে প্রচুর, তুই কাজ করতে জানিস না। আজকে তুই যখন পড়াশোনা কমপ্লিট করে যখন কোনো একটা কোম্পানি ডিগ্রি হোল্ড করে নিলি, যখন কোম্পানিতে চাকরি করতে ঢুকবি, তুই কাজ করতে পারবি না। কেন জানিস? তোকে ট্রেনিং করাতে হবে। বড় বড় কোম্পানিতে তোকে যদি ট্রেনিং না দেয় তুই কাজ করবি কি করে? ট্রেনিং দিতে হবে। এবার দেখা গেল তোকে ধর ট্রেনিং দিতে 1 বছর লাগবে, এবং যে ট্রেনিং দিল ট্রেনিং পিরিয়ডে তোকে টাকা দেবে। তোকে যে ট্রেনিং দিচ্ছে, তোকে শেখাচ্ছে, তার জন্য টাকা দেবে। তাহলে কোম্পানি তোর জন্য প্রচুর ইনভেস্ট করে দিল, 1 বছর প্রচুর ইনভেস্ট করে দিল। ঠিক আছে, তো তোর মাইনা ফিক্স ছিল 50,000 টাকা করে, ট্রেনিং পিরিয়ডে তোকে 50,000 টাকা করে পাচ্ছিস। 1 বছর পর ট্রেনিং দিল 50,000 টাকা করে। 1 বছর তুই ট্রেনিং ফেনিং শিখে চলে গেলি, রিলায়েন্স কোম্পানি তোকে অফার করে দিল, তো 50,000 টাকা করে রিলায়েন্স বলে তোমাকে 1 লাখ টাকা করে দেবো, তুই চলে গেলি। তাহলে কোম্পানি তো ক্ষতি হয়ে গেল। কোম্পানি তোকে শেখালো, তুই অন্য একটা কোম্পানি চলে গেলি। আবার রিলায়েন্স কোম্পানি তো তোকে আবার ধর আরো ভালো কাজ শেখালো, অন্য আরেকটা কোম্পানি আরো ভালো অফার দিত, ওই কোম্পানি চলে গেলি, তো কোম্পানি তো বসে থাকবে না। কোম্পানি অফার দেয়, কোম্পানি শেয়ার হোল্ডারদের অফার দেয়, বলছে যে দেখো আমার কোম্পানির শেয়ার হচ্ছে এই দামের শেয়ার, ঠিক আছে তো, তোমার মানে ওরা যাতে কোম্পানি ছেড়ে না যায় তার জন্য ওদের একটা হোল্ড করে রাখে, মানে এত বছর তোমাকে কোম্পানিতে কাজ করতে হবে। ঠিক আছে তো, ওদের শেয়ারের এই অফারটা দেয়। এটাই হচ্ছে ইসপ, এমপ্লয়ি স্টক অপশন প্ল্যান। ঠিক আছে তো, যদি শেয়ারটা না নেয় তাহলে ছাড়তে পারবে। হ্যাঁ শেয়ারটা না নিলে ছাড়তে পারবে। ওটা হচ্ছে এই কনসেপ্টটা পুরো ডিটেলস কনসেপ্টটা জানি ইসপে আমাদের গ্র্যাজুয়েশনে আছে, ইসপে পুরো ডিটেলস জানতে পারবি তখন। ওটা তো একটা চ্যাপ্টার, এক লাইনে বললাম ওটা একটা চ্যাপ্টার অ্যাকাউন্টস। ঠিক আছে, মাঝখানে ছেড়ে দিলে কি হবে?
ছেড়ে না দিলে কি হবে, সমস্ত নিয়ম আছে, নিয়ম কানুন আছে, অ্যাকাউন্টসে আছে, কর্পোরেট অ্যাকাউন্টসে। তো যাই হোক, হাজারখানা শেয়ার। তো মার্কেটে দাম কত করে শেয়ারের? মার্কেটে দাম, মার্কেট প্রাইস কত করে? 25 টাকা করে, 25 টাকা করে। এবার ফেস ভ্যালু কত করে? ও কত টাকা করে পাচ্ছে? ও কত টাকা করে পাচ্ছে? 10 টাকা করে পাচ্ছে। 10 টাকা করে দিচ্ছে ওকে, 10 টাকা করে দিচ্ছে। তাহলে ওর লাভ হলো কত? 15 টাকা। ওর 15 টাকা লাভ হলো। মার্কেটে এই শেয়ারটা মানে এই কোম্পানি, আজকে যদি তুমি যে কোম্পানির মালিক না, মানে ওই কোম্পানি চাকরি না করতে, তাহলে কিন্তু তোমাকে 25 টাকা দিয়ে শেয়ারটা কিনতে হতো। ঠিক আছে তো? 25 টাকা দিয়ে শেয়ার কিনতে হতো। কিন্তু তুমি যেহেতু কোম্পানিতে চাকরি করো, তাই তুমি এই দামে পেয়ে যাবে। 10 টাকা দামে তুমি পেয়ে যাচ্ছ। তুমি 10 টাকা দামে তোমাকে অ্যালট করছে। আর তাহলে এই তোমার ইকুইটি কি মানে ডেট ওয়াইজ বলেছো? না, যেই দিন ওকে অফারটা দিয়েছিল সেই দিন মার্কেটে 20 টাকা দাম ছিল। আচ্ছা ঠিক আছে তো? 25 টাকা। তাহলে ওর লাভ কত হলো? 15 টাকা লাভ হলো। ওর লাভ কত হলো? 15 টাকা লাভ হলো। এইটাতে এই কনসেপ্ট, যখন এটা অ্যাকাউন্টস এর কনসেপ্ট হতো না, অ্যাকাউন্টস কি বলছে? অ্যাকাউন্টস তোদের জানার দরকার নেই, যখন অ্যাকাউন্টস করে জানবি, অ্যাকাউন্টস বলছে অ্যাকাউন্টস এ 25 টাকা নিতে নেই। অ্যাকাউন্টস এ 25 টাকা নিতে নেই। অ্যাকাউন্টস এ 20 টাকা নিতে হতো। অ্যাকাউন্টস করলে 20 টাকা, কিন্তু ট্যাক্সেশন সিস্টেমে চলে আসবে বেনিফিট। ঠিক আছে তো? তো এটাই হচ্ছে খুব মজাদার জিনিস। তাহলে এখানে কত হলো? 20 থেকে 10 বাদ দিলে বেনিফিট কত হলো? এই সরি, 20 থেকে 10 কি বলছে? 25 থেকে 10 বাদ দিলে আমার বেনিফিট কত হলো? 15 টাকা। 15 টাকা। তার মানে একটা শেয়ারে 15 টাকা বেনিফিট হলে আরেকটা শেয়ারে কত বেনিফিট হলো? 15,000। এটা হলো অ্যান্সার। এখানে কি লিখবি? হ্যাঁ বল। এটা কোনো ব্যাপার না। না, এখানে ট্রেডের কোনো গল্প নেই। তো সেটাই সময় অ্যাক্টিভ আনসারটা কেমন? তাহলে এখানে লিখবি কি? allotted equity shares। মার্কেটিং সেক্টর এখানে লিখবি allotted, এটা পার্টগেটস এর মধ্যে লিখবি allotted equity shares in a concessional rate। allotted equity share লিখবি, allotted equity shares কি লিখলাম বল? at লিখ, at a concessional rate, কনসেশনাল মানে ছাড় দিয়ে concessional মানে তোকে তো পুরোপুরি ফ্রিতে দিল না, না কিছুটা ছাড় কিছুটা ছাড় দিলে। কনসেশনাল রেট, কনসেশন বলে না, কনসেশনাল রেট কত টাকা হলো বল? 15,000 টাকা। 1000 ইন্টু 15,000 টাকা। এই তো অঙ্ক। তাহলে একটা অঙ্ক কমপ্লিট করে যায়। এখানে তোর একটা দুটো পয়েন্টে নতুন নতুন পয়েন্ট ছিল, জানতে পারলি। তাহলে কত হলো? 32,400 প্লাস 10,800 প্লাস 15,000 কত হচ্ছে? বাইরে বসা, 58,200 টাকা। টোটাল কত দেখি সব কটা করে বল কত হচ্ছে? যেটা বেরোলো তাকে বলা হয় গ্রস ইনকাম ফ্রম স্যালারি। 2,04,000। না 1,77,159। হ্যাঁ যেটা বেরোলো তাকে বলা হয় গ্রস ইনকাম ফ্রম স্যালারি। এর থেকে লেখ লেস ডিডাকশন আন্ডার সেকশন 16। ঠিক আছে, প্রথমে লিখবো কি? স্ট্যান্ডার্ড ডিডাকশন আন্ডার সেকশন 16, ব্র্যাকেটে লিখবো 1A। কত টাকা? 50,000 টাকা পাওয়া যায়। নাই এটা কি? এটা হলো গ্রস ইনকাম ফ্রম স্যালারি, গ্রস ইনকাম ফ্রম স্যালারি। ঠিক তার নিচে লিখতাম প্রফেশনাল ট্যাক্স, বুঝতে পারলি? প্রফেশনাল ট্যাক্সটা দেখ, মানে একটা বললাম না নেবো না, প্রথমে বলছে প্রফেশনাল ট্যাক্স কত টাকা কেটেছে? কত টাকা কেটেছিল বল? 1200 ইয়ারলি তো হ্যাঁ সারা দেখি কোথায় ছিল। প্রফেশনাল ট্যাক্স কেটেছে 1200 টাকা, তাই তো? 1200 টাকা লেখ, 1200। তাহলে প্রফেশনাল ট্যাক্স তাদের বলে ম্যাক্সিমাম দেখবি না 2,400 বেশি উঠবে না, বুঝতে পারলি তো? কখনো দেখবি 2,400 বেশি থাকবে না। কয় ঠিক আছে তো? এটা একটা ফিক্স করা থাকে না, একটা আচ্ছা। রেট, এর বেশি কত টাকা ট্যাক্স? প্রফেশনাল ট্যাক্স 85,000 আর 1200 করলে কত হচ্ছে? 51,200। স্যার যদি 2400 বেশি দেয় তাহলে কি করবো? যেটা দিয়ে দেবে না, 2400 বেশি দিতেই পারবে না, বসছে 2400ই দেবে। স্যার এই দেবো 177,159 মাইনাস দিয়ে দিলে বলে দিবি ম্যাক্সিমাম এর বেশি হয়ই না, সেটা লিখে দেবে, এটা হয়ই না। 5120 এরকম দেবে না, যে কোশ্চেন করবে সেটা এতটাও অজানা থাকবে এরকম হয় না। আচ্ছা বাদ দিয়ে বল কত হচ্ছে?
125,959, ঠিক আছে তো? এটাকে বলা হলো ইনকাম ফ্রম স্যালারি। এটা দেখছে সলিড টেলিং আছে সবাই বিশ্বাস সবাই না আগে টেলিভিশন শোনা না পড়ে সেটা আমার কোনো লোক না ওটা ছিল আর ইয়ে হ্যাঁ বলছি না বলছি হ্যাঁ বলেছি সব তো হয়ে গেল তাহলে এই অঙ্কটা। তুমি তো